প্রথম প্রশ্ন, বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? এই প্রশ্নটা সঠিক উত্তর আপনারা করার চেষ্টা করেন। কোনটা সঠিক উত্তর হবে আপনারা অপশন দিবেন, আমি কমেন্টসগুলো পড়বো। তার আগে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই প্রশ্নটি ভিন্নভাবে হতে পারে। এই প্রশ্নটি যদি এমন হয় সেক্ষেত্রে অপশন ভিন্ন রকম থাকতে পারে। যদি এমন হয় যে অপশনে এটা আছে, তাহলে কি উত্তর হবে? মানুয়েল দা আসুম্পুসাও, অপশনে এটাও রয়েছে। তখন আমরা কি উত্তর করব? আমাদের এই চারটা থেকে যে কোনো একটা অপশন বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা উত্তর হবে না। এই ক্ষয়ের জায়গায় আমরা ধরে নিলাম এই অপশনটা রয়েছে, তখন আমাদের কোনটা উত্তর হবে? সবাই একটু আমরা কমেন্টে জানাই যে কি সঠিক উত্তর কোনটা হবে। অনেকেই বলেছে ঘ, কেউ বলেছে গ। অনেক সঠিক হচ্ছে, অনেকটা সঠিক হচ্ছে না। আমরা সঠিকটা জানাবো অবশ্যই। তাহলে যদি এই প্রশ্নটা এটাই থাকে এবং যদি অপশনে এটা হয়, তাহলে উত্তর এটা হবে, মানুয়েল দা আসসাম্পুসাও। যদি অপশন এটা না থাকে তখন উত্তর হবে ঘ। কেন হবে সেটা একটু আমরা ব্যাখ্যা দিচ্ছি। এই মানুয়েল দা আসসাম্পুসাও প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন তার ভোকাবুলারি গ্রন্থের মধ্যে। সেটার নাম ছিল, এই গ্রন্থটা আমরা মনে রাখার চেষ্টা করব, ভোকাবুলিও এম ইডিওমা বেনগোল্লাই পর্তুগিজ। এই গ্রন্থের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছিল। দুইটা অধ্যায় ছিল এখানে, একটা অধ্যায়ের মধ্যে বাংলা অভিধান এবং একটা অধ্যায়ের মধ্যে বাংলা ব্যাকরণ নিয়ে কথা বলা হয়েছে। সঙ্গত কারণে এই গ্রন্থটা বাংলা ব্যাকরণের প্রথম গ্রন্থ, কিন্তু পূর্ণাঙ্গ নয়। এজন্য যদি বলা হয় যে প্রথম ব্যাকরণ রচয়িতা কে, সেক্ষেত্রে যদি অপশন এটা থাকে তাহলে এটা উত্তর করতে হবে। যদি অপশনে না থাকে তখন আমরা উত্তর করব এইটা, এন.বি. হ্যালহেড, অর্থাৎ তার পুরা নাম নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এটা হচ্ছে তার পুরো নাম। এবং এটা এক্ষেত্রে প্রশ্নটা এখানে এমন হবে যে বাংলা ব্যাকরণের প্রথম পূর্ণাঙ্গ, বলতে হবে যে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা, সেক্ষেত্রে হবে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। সেই ব্যাকরণ গ্রন্থের নাম কি ছিল? সেটা নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা ছিল প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ, যেটা মূলত ইংরেজি ভাষায় লিখিত, কিন্তু প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ গ্রন্থ। এবং এটা 1778 সালে এই ব্যাকরণ গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। তাহলে এখান থেকে আমরা এটাই উত্তর নিব, ঘ। কিন্তু আমরা ব্যাখ্যাটা জেনেছি যে কেন এটা উত্তর হলো এবং কেন এটা হবে না। যদি অপশন এটা থাকে তাহলে অবশ্যই এটা উত্তর করতে হবে, আর যদি বলা হয় পূর্ণাঙ্গ তখন অবশ্যই এটা উত্তর করতে হবে। এখান থেকে আমাদের আর কি প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা জানবো। কারা কারা সঠিক উত্তর করলো সেগুলো অবশ্যই দেখবো, আর এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা জানবো। অনেকেই উত্তর করেছে, অনেক সুন্দর হয়েছে স্যার। আমি আপনার একজন স্টুডেন্ট মায়া, এরপরে মাহমুদা খাতুন, সময় লিপিকার, অনেকেই সঠিক উত্তর করেছে। আমরা একটু বেশি বেশি শেয়ার করি। অবশ্যই অনেকেই যুক্ত হয়েছে ক্লাসে, অলরেডি 36+ লাইভ ক্লাস করছে। আমি আরো শেয়ার আশা করছি আপনাদের কাছ থেকে। খলিল স্যারকে আপনারা অনেকেই চেনেন, তারা জানেন, তারা একটু অন্যদের কাছে পৌঁছে দেন, এই শেয়ারগুলো করেন, তাহলে অনেকে উপকৃত হবে। অনেকে অনেকদিন আমাকে দেখেনি, আমি দীর্ঘ 3-4 বছর চলে এসেছি খুলনায়, বরিশালে অনেকদিন ছিলাম, সেজন্য সবাই একটু শেয়ার করেন। এখন দেখেন এখান থেকে আর কি প্রশ্ন হতে পারে। ডক্টর শহীদুল্লাহ থেকে আমাদের 3টা প্রশ্ন আসতে পারে। একটা হলো শহীদুল্লাহর বাংলা ব্যাকরণের গ্রন্থের নাম কি? তার বাংলা ব্যাকরণের গ্রন্থের নাম হচ্ছে বাংলা ব্যাকরণ। আর একটা গ্রন্থ আসতে পারে, সেটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। শহীদুল্লাহ থেকে
এই দুটো প্রশ্ন এবং আর একটা প্রশ্ন আসে তার এখান থেকে, সেটা হচ্ছে তার চর্যাপদ নিয়ে, বুদ্ধিস্ট মিস্টিক সংস। সবাই আপনারা একটু নোট করবেন, তাহলে উপকৃত হবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ থেকে এই 3টা প্রশ্ন পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। শিক্ষক নিবন্ধন, প্রাইমারি সহ বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা বেশি এসে থাকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে 2টো প্রশ্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। একটা হলো তার যে ব্যাকরণ গ্রন্থ, সেটা হচ্ছে ভাষা প্রকাশ, ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ। এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ব্যাকরণ গ্রন্থের নাম। এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটা বারংবার পরীক্ষায় এসেছে, সেটা হচ্ছে ওডিবিএল। ওডিবিএল এই গ্রন্থটা মনে রাখবেন, তাহলে এর বাইরে এখান থেকে আমাদের আর প্রশ্ন তেমন আসার সুযোগ বা সম্ভাবনা নাই। উইলিয়াম ক্যারি আমরা আগেও বলেছিলাম, যেখান থেকে কথোপকথন, ইতিহাসমালা এই দুটো গ্রন্থ তার খুবই জনপ্রিয়। সেটা তিনি যখন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন তখন তিনি লিখেছিলেন, ইতিহাসমালা এবং কথোপকথন। একটু এসিটা বাড়িয়ে দেবেন। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাই। এখান থেকে আর কোনো জিজ্ঞাসা থাকলে, কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তাহলে আমরা সেটা দেখব এবং সে অনুযায়ী আরো ব্যাখ্যা বিশ্লেষণ করব। ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং খুলনা থেকে দেখছি, হাসিবুর রহমান, সাইন ইসলাম, শিলামণি, অনেকেই কমেন্ট করছে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করবেন ক্লাসগুলো। এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখান থেকে আমাদের আর তেমন কিছু জিজ্ঞাসা নাই কারো। আমাদের পরবর্তী প্রশ্ন, সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? আপনারা অবশ্যই মন্তব্য করেন, আমি কমেন্টসগুলো পড়বো। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সবাই একটু কমেন্টস করেন, এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। আমি একটু হিন্টস দিচ্ছি আপনাদের, একটু বলে দিচ্ছি কি হবে। যেমন আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ থাকে। প্রত্যেক ভাষারই 4টি মৌলিক অংশ রয়েছে। সেটা কি? আমরা জানি ধ্বনি, একটা হলো শব্দ, একটা হলো অর্থ, একটা হলো বাক্য। এই 4টা অংশ থাকে। তাহলে সেখান থেকে এই যে আমরা সন্ধি, এই 4টার ভিতরে কোথায় আলোচিত হয়? তাহলে সেখানে আমি আরো বলে দিচ্ছি, সেখানে নত্ব এবং সত্যবিধি এটাও সেখানে আলোচিত হয়। অপশনতে যেটা উত্তর হবে তার আমি কিছু হিন্ট দিচ্ছি আপনাদের, আপনারা উত্তর করবেন। নত্ব সত্যবিধি সেটাও এখানে আলোচিত হয়। এছাড়া এখানে উচ্চারণ প্রক্রিয়া সেটাও এখানে আলোচিত হয়। এই দুটো হিন্টস আমি দিলাম, এখন আপনারা উত্তর করেন সঠিক উত্তর কি হবে। আমি সঠিক উত্তরগুলো নিচ্ছি। মাহমুদা খাতুন, মেহজাবিন হক বলছে খ। অ্যাবসলিউটলি সবাই সঠিক উত্তর দিচ্ছে। আব্দুল জলিল, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর দেওয়া পটুয়াখালী থেকে দেখছে আব্দুর রহমান। মিতা সরকার বলছে খ। বিএম মাসুম, রিশা আয়েমা, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হবে খ। তাহলে ধ্বনি তত্ত্ব। তাহলে আর কি কি হয় এখানে আমরা আরো দেখব, যে সেখানে ধ্বনি পরিবর্তন, তারপরে ধ্বনি লোপ এবং এর সঙ্গে আমাদের প্রশ্নের যেটা রয়েছে সন্ধি, এই বিষয়গুলো মূলত ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আরো কিছু কমেন্টস নিচ্ছি। শিলামণি বলেছে ধ্বনিতত্ত্ব, সময় লিপিকর বলেছে খ। অনেকেই শেয়ার করছে, অনেকেই কমেন্ট করছে, অসংখ্য ধন্যবাদ এই প্ল্যাটফর্মের সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ দুটি কি কি? একদম নির্দিষ্ট করে দিয়েছে, বলেনি যে আমাদের কয়টা স্বর বর্ণ রয়েছে, দুটি বলে দিয়েছে, মানে দুটি রয়েছে। সেই দুটি বর্ণ কি কি? খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা সবাই উত্তর করবেন। আমি উত্তরগুলো নিব, আপনারা উত্তর করেন। আমি শুধু বলছি সেখানে কি কি আছে। একটা যদি আমরা এমন দেখি, আমরা আগেই বলেছিলাম প্রশ্নটা পুরাতন ব্যাকরণে এমনটা আছে এবং বর্তমান আধুনিক ব্যাকরণে এইভাবে দেখানো হচ্ছে। ঠিক আছে, এভাবে দেখানো হচ্ছে। আধুনিক ব্যাকরণে সেটা এইভাবে দেখানো হয়েছে। তো বর্তমান আধুনিক ব্যাকরণ অনুযায়ী আমরা এভাবে উত্তর করব। শব্দ দুটো ভাঙলে এমন হবে।
তাহলে সঠিক উত্তর আপনারা দেন, আমি কমেন্টসগুলো পড়ছি কারা কারা সঠিক উত্তর দিচ্ছে। মাসুম বিল্লাহ, এরপরে একজন বলছে যে ঘ হবে না, মাসুম। একজন সাইন ইসলাম বলছে ক হবে। ঘ তো হওয়ার সুযোগ নেই, মিতা সরকার বলছে যে ক হবে, ঘ হওয়ার সুযোগ নাই। ঠিক আছে, এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল, এইটা হবে সঠিক উত্তর। এবং এই দুটো বর্ণ ভাঙলে আমরা এই দুটো বলেছি যে পুরাতন ব্যাকরণ অনুযায়ী এটা এবং নতুন ব্যাকরণ অনুযায়ী হচ্ছে এইটা হবে। ঠিক আছে, তো আরেকটা প্রশ্ন এখানে থেকে যায়, সেটা যদি প্রশ্নটা এমন হয় যে যৌগিক স্বরধ্বনি কয়টি, তখন কি হবে উত্তর? যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি বললে তখন উত্তর হবে 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। আর যদি বলা হয় যৌগিক বর্ণ, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি, কিন্তু যদি বলা হয় ধ্বনি, তাহলে উত্তর হবে অবশ্যই 25টি। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এখান থেকে আরো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আপনারা বলবেন, আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব। এখন বলেন, এ এক বিরাট সত্য, এই বাক্যে সত্য কোন পদ? আপনারা কমেন্টস করেন, আমি অবশ্যই ব্যাখ্যা দিব এটা কোন পদ। আমি এখানে আরেকটা বাক্য লিখছি, সত্য পথে চলো। সত্য পথে চলো, এখানে সত্য এটা কোন পদ, এবং এখানে এই বাক্যে সত্য কোন পদ, এটা আপনারা লিখে দিবেন যেটা কোন পদ, এবং এখান থেকে উত্তর করবেন ক খ গ ঘ, এখান থেকে কোনটা উত্তর হবে। একই সঙ্গে বলবেন সত্য পথে চলো, এখানে সত্য কোন পদ। অর্থাৎ আমরা জানি যে একই পদ বা একই শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে বিভিন্ন ধরনের পদ হতে পারে বাক্যের অবস্থান বা বাক্যের ব্যবহার অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে এই সত্য কি পদ হতে পারে? আপনারা উত্তর করেন, আমি উত্তরগুলো নিচ্ছি। হ্যাঁ, মিতা সরকার বলছে যে খ হবে। ডিএম মাসুম বলছে গ, গ হওয়ার সুযোগ নেই, এটা অনেকেই বলছে গ। সাইন ইসলাম বলছে এ হবে, এ হওয়ার তো সুযোগ নেই, তাহলে এটা অনেকে ভাবছে যে এটা এ হবে অথবা গ হবে, কিন্তু সঠিক উত্তর হবে খ। সঠিক উত্তর হবে খ। কেন হবে? এখানে আমরা প্রশ্ন করব যে এ এক বিরাট সত্য, তাহলে কেমন সত্য? কেমন সত্য, তাহলে কেমন সত্য বললে বিরাট সত্য, তাহলে বিরাট এটা হচ্ছে এখন এখানে বিশেষণ, বিরাট এটা বিশেষণ, এবং এই সত্য এখানে হচ্ছে বিশেষ্য পদ, অর্থাৎ এই সত্যকে মডিফাই করছে এই বিরাট। তা আমরা জানি যেটা মডিফাই করে এবং যেটা মডিফাই হয়, যেটা মডিফাই হয় সেটা হচ্ছে নাউন, এবং যে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ এবং বিশেষ্য। এখানে আমরা দেখি কেমন পদ, তাহলে এটা বলছি সত্য পদ, এইটা হচ্ছে বিশেষণ। আমি পড়বো কমেন্টসগুলো কারা কারা বিশেষণ উত্তর দিয়েছেন। সত্য পথে চলো, এটা হচ্ছে, এই সত্যটা হলো বিশেষণ, এবং এখানে সত্যটা হচ্ছে অবশ্যই বিশেষ্য, এটা হচ্ছে বিশেষ্য, এটা হলো বিশেষ্য। সত্য পথে চলো, সত্য পথে চলো বিশেষ্য পদ তো না, সত্য পথে চলো এখানে সত্য হচ্ছে বিশেষণ। সময় লিপিকর এটা বলছে যে বিশেষ্য না, বিশেষণ হবে। সত্য পথে চলো এটা বিশেষণ। মিতা সরকার বলছে বিশেষণ, অবশ্যই ঠিক আছে বিশেষণ। অসংখ্য ধন্যবাদ উত্তর করার জন্য। তাহলে আমরা এটা বুঝেছি যে একই শব্দ বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন পদ হিসেবে সেটা ব্যবহার হতে পারে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারংবার পরীক্ষা এসছে। সমাজসেবা অধিদপ্তর, হাউস প্যারেন্ট কাম টিচার 2018। আসো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে অনুসর্গটি অর্থবোধকতা কি? এটা আপনারা কমেন্ট করেন, আমি ব্যাখ্যা অবশ্যই করব, আপনারা কমেন্ট করে জানান যে সঠিক উত্তর কি হবে। সবাই একটু শেয়ার করেন, কমেন্টস করেন, এবং অন্যদেরকে এটা দেখার সুযোগ করে দেন যাতে সবাই এই লাইভ ক্লাসটি দেখতে পারে। সবাই একটু বেশি বেশি শেয়ার করেন। তাহলে আমরা একটু জানি উপসর্গ এবং অনুসর্গ কি, এটা সবাই আমরা মোটামুটি কম বেশি জানি, তবুও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। উপসর্গ সেটা হচ্ছে মূলত শব্দের পূর্বে বসে নতুন করে শব্দ গঠন করে, শব্দের পূর্বে বসে উপসর্গ, এবং অনুসর্গ বসে
অনুসর্গ বসে শব্দের পরে বসে সেটা বিভক্তির মতো কাজ করে, বিভক্তির মতো কাজ করে, আবার কখনো কখনো সে স্বাধীন হিসেবে ব্যবহৃত হয়। তাহলে এখানে আমরা দেখি এটা হচ্ছে নাউন জগৎ, তারপরে মাঝারে এটা বসেছে, তাহলে এটা কি হবে বলেন? এখন কোন অর্থ প্রকাশ করেছে এখানে? এটা আমরা বুঝতেই পারছি অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এর সঠিক উত্তর কি হবে? কি হতে পারে উত্তর? সবাই একটু উত্তর করেন, সঠিক উত্তর কি হবে? মিতা সরকার বলছে যে ব্যাপ্তি, শিলামণি বলছে যে খ হবে ব্যাপ্তি। সঠিক সঠিক ম্যাক্সিমাম সঠিক বলছে তিথি, ইসলাম প্রীতি, সময়ের লিপিকা, অসংখ্য ধন্যবাদ। তাহলে ব্যাপ্তি সঠিক উত্তর হবে ব্যাপ্তি অর্থে, অর্থাৎ মানে ব্যাপ্তি বলতে পরিব্যাপ্ত, সমস্ত সীমা পরিসীমা এই জগতের মাঝে সৃষ্টিকর্তা সব জায়গায় ছড়িয়ে আছে জগতের মাঝে, সেই ব্যাপ্তিকে বোঝানো হয়েছে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে ব্যাপ্তি। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটা খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা উত্তর করবেন, আমি শুধু বলবো সঠিক উত্তর কোনটা। এখানে খুব একটা ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা নেই। আপনারা বলেন সঠিক উত্তর কি হবে এটা, আপনারা কমেন্টস করেন। প্রশ্ন, ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে এক কথায় কি বলে? আপনারা উত্তর করেন, আপনারা কমেন্টস করেন, আমি উত্তরগুলো পড়বো। খুবই সহজ একটি প্রশ্ন, এটি একটি মুখস্থ বিষয়, আপনারা উত্তর করেন, খুব বেশি ব্যাখ্যার এখানে জায়গা নেই। সঠিক উত্তর কি হবে? অবিসংবাদী, নির্ভাবনা, অপরিণামদর্শী এবং অবিমিশ্রকারী। ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে তাকে কি বলা হয়? আপনারা একটু কমেন্টস করেন, কমেন্টস করে জানান। বি এম মাসুম বলছে ঘ হবে, অনেকে বলছে খ হবে, নাদিরা খাতুন বলছে ঘ, সাইনি ইসলাম, মিতা সরকার ঘ, মাসুম বিল্লাহ ঘ। অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সঠিক উত্তর হবে ঘ, এটা হচ্ছে সঠিক উত্তর। অপরিণামদর্শী হতে পারে, কিন্তু সেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অবিমিশ্রকারী, অবিমিশ্রকারী। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের সহজ প্রশ্ন ছিল এটা। পরবর্তী প্রশ্ন, এটাও একটি মুখস্থ বিষয়, খুব বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই, এটিও আপনারা উত্তর করবেন। একটি মুখস্থ বিষয় যে নিতান্ত মন্দভাগ্য বোঝাতে কোন বাগধারাটি ব্যবহৃত হয়? কোন বাগধারাটি ব্যবহৃত হয় নিতান্ত মন্দভাগ্য বোঝাতে? আট কপালে ছা পোষা, ইঁদুর কপালে ব্যাঙের আধুলি। বলেন সঠিক উত্তর, আপনারা উত্তর করেন, কি হবে সঠিক উত্তর কি হবে? এখনো মনে হয় আগের প্রশ্নের উত্তর আসছে। ঘ, বিথি আক্তার ঘ বলছে। এই প্রশ্নের উত্তর মনে হয় এখনো আসেনি, আপনারা সঠিকভাবে বলেন। এই নিতান্ত মন্দভাগ্য বোঝাতে বাগধারার ব্যবহার কোনটি? এই চারটা থেকে কোনটি ব্যবহৃত হয়? সবাই একটু উত্তর করেন। শাহিদ হোসেন বলছে গ হবে, বি এম মাসুম বলছে গ হবে, মিতা সরকার বলছে গ হবে। অবশ্যই অ্যাবসলিউটলি সঠিক উত্তর দিয়েছে। যে উত্তর কি হবে? ইঁদুর কপালে, এটা সঠিক হবে, ইঁদুর কপালে সঠিক হবে। অনেকেই পরবর্তীতে যুক্ত হয়েছে আমাদের ক্লাসের সঙ্গে। আজকে আমাদের ক্লাসে একটি কুইজ ছিল, একটি কবিতা আমি পাঠ করেছিলাম যে হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। এই কবিতাটা কোন কবির লেখা? এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি এটা দেখব যে আপনারা সঠিক উত্তর পেরেছেন কিনা। মাঝখানে মাঝখানে আমরা কিছু কুইজ এভাবে আমি দিব আপনাদের, আপনারা উত্তর করবেন, কমেন্টে জানাবেন সঠিক উত্তর কি হবে। বলেছি যে আমাদের মন বাড়িয়ে আমাদের সবকিছু স্পর্শ করতে হবে, সে আকাঙ্ক্ষা সেই স্বপ্ন থাকতে হবে যে আমি আসলে কি চাই মন থেকে, আমি কোথায় পৌঁছাতে চাই এবং সে অনুযায়ী আমি কাজ করছি কিনা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো এটা সঠিক উত্তর ইঁদুর কপালে। ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছে গ, তাহানা, তানহা, শিলামণি, বিথি, সবাই, সময় লিপিকর, আব্দুর রহমান, মায়া, সবাই সঠিক উত্তর দিয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এটা খুবই সহজ একটি প্রশ্ন ছিল আমাদের জন্য। পরবর্তী প্রশ্ন, অশ্ব শব্দের অর্থ কি? এটিও একটি মুখস্থ বিষয়, তারপরও একটু ব্যাখ্যা করব অশ্ব শব্দের অর্থ কি। আমরা একটু দেখি অশ্ব শব্দের অর্থ কি। অশ্ব, সবাই একটু উত্তর করেন আপনারা, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, আপনারা উত্তর করতে থাকেন। দেখেন দুইটা শব্দ
বানান ভিন্ন কিন্তু উচ্চারণ একই, এই জন্য আমাদের সমস্যা হয়, আমরা বুঝতে পারি না। দেখেন এই যে মো এবং ব, এই দুটো ফলা, এই দুটো ফলা এই দুই জায়গায় ব্যবহৃত হয়েছে এবং দুটোই উচ্চারণের দিক দিয়ে এই তালব্য সদিত্য হয়েছে, তালব্য সদিত্য হয়েছে। অশ্ব অশ্ব দুটো উচ্চারণ একই কিন্তু অর্থ দুটো ভিন্ন। তাহলে সেক্ষেত্রে এই যেটা আমাদের মানে প্রশ্ন অশ্ব, এর উত্তর কি হবে আপনারা বলেন? আমি নিচেরটা বলছি, এটার উত্তর হবে ঘোড়া। ঘোড়া, এই অশ্ব যেখানে ব ফলা রয়েছে সেটার উত্তর হবে ঘোড়া। তাহলে যেটা ম ফলা রয়েছে সেটা উত্তর কি হবে আপনারা বলেন? আপনারা বলেন কি হবে, আমি উত্তরটা নিব। বলেন কি উত্তর হবে? সজীব বলছে ক হবে। আমি তো আগেই বলেছি যে হবে না, এটা অশ্ব বফলা থাকলে ঘোড়া, তাহলে মুফলা থাকলে কি হবে? সঠিক উত্তর করেন। হ্যাঁ, মিতা বলছে যে পাথর বা শিলা হবে। সঠিক উত্তর পাথর বা শিলা। ম্যাক্সিমাম ক উত্তর করছে। নাদিরা বলছে যে খ হবে। মিতা বলছে যে পাথর শিলা, ঠিক আছে। তিথি ইসলাম প্রীতি বলছে যে ঘোড়া। ঘোড়া হবে না, ঘোড়া হবে না, এটা আমরা ভুল বলছি, আমাদের সঠিক উত্তর হবে পাথর। বারবার বলছি পাথর হবে। দেখেন এটা অপশন ভিন্ন হতে পারে, আমি অপশনের সাথেই লিখি। যেমন এখানে আরেকটা অপশন থাকতে পারে উপল, উপল হতে পারে, ঠিক আছে। উপল শব্দের অর্থ কিন্তু পাথর, উপল, উপল শব্দের অর্থ কিন্তু পাথর। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। সহজ একটি প্রশ্ন ছিল আমাদের জন্য, এটা একটি অনুবাদ এবং এটা বারংবার পরীক্ষা এসছে, খুব সহজ একটি অনুবাদ। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, এর সঠিক অনুবাদ কি হবে? আপনার উত্তর করবেন। এটি খুবই সহজ একটি প্রশ্ন, বারংবার পরীক্ষা এসেছে, আপনারা এটার সঠিক উত্তর করেন। পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ, এর সঠিক উত্তর কি হবে? অলরেডি উত্তর চলে এসেছে। মিতা বলছে যে খ হবে। হ্যাঁ, খ হবে। সাবুর বাহাদুর মুহিত বলছে আগেরটার উত্তর দিচ্ছে পাথর। আয়েমা বলছে যে এই প্রশ্নের উত্তর খ হবে। বলেন, আপনারা বলেন। অবশ্যই আরো একটু কমেন্টস নিব, কমেন্টস নিয়ে তারপরে আমি এটার ব্যাখ্যা দিব। খুব বেশি ব্যাখ্যা জায়গা নেই। হাফিজ, অনেকেও কমেন্ট করছে। তিথি, জলি আক্তার, শাপলা, বি এম মাসুম বলছে যে খ হবে। আসলেই খ হবে, কিন্তু একটু ব্যাখ্যা দেই। এটা বলছে যে বজ্র আটুনি ফসকা গেরো, তার মানে কি আসলে? এটার ব্যাখ্যা এক লাইনে কেউ বলতে পারবেন? বজ্র আটুনি ফসকা গেরো বলতে কি বোঝায়? চেষ্টা করেন, আমরা ব্যাখ্যা দিচ্ছি আমি, আপনারাও চেষ্টা করেন। আসলে আমরা বাইরে অনেক সময় অনেক কিছু দেখাই কিন্তু আমার অন্তঃসার শূন্য, ভিতরে কিছু নাই। অনেকে আছে দেখবেন যে তার ভিতরে অল্প বিদ্যা ভয়ঙ্করী, তো বেশি জানে না, কিন্তু এমন একটা ভাব দেখায় যে সে খুবই জানে, খুবই পারদর্শী এবং খুবই জানাওয়ালা একজন জ্ঞানী মানুষ মনে হয় তাকে। যেভাবে আমরা ওই যে ব্যাংকে দেখি কুয়োর ব্যাংক আমরা বলি, যে সে কুয়ার ভিতরে থেকে মনে করে আমি সাগরে আছি, তেমন একটি অবস্থা যে বজ্র আটুনি কিন্তু ফসকা গেরো। তা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এটাও একটি সহজ প্রশ্ন ছিল আমাদের জন্য। এইটা একটু আপনারা উত্তর করবেন। মতৈক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে? এটা আপনাদের জন্য একটু কঠিন, একটু চেষ্টা করবেন। কি হবে সঠিক উত্তর? আমি একটু আপনাদের একটা নিয়ম দেখাচ্ছি। আমরা সন্ধিতে অ অথবা আ, এরপরে যদি এ অথবা ওই এরকম থাকে তাহলে সেক্ষেত্রে ওই হয়। সেক্ষেত্রে আমাদের এখান থেকে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? এটা এই নিয়মে হয়েছে, এই নিয়ম অনুযায়ী এটা হয়েছে। আমি আরো কয়েকটা উদাহরণ এখানে দিচ্ছি। যেমন যদি আমরা বলি জনৈক, এটা কি হবে? সন্ধি বিচ্ছেদ। এরপর যদি বলি আমরা অতুল ঐশ্বর্য, তাহলে সঠিক উত্তর কি হবে? দেখেন, এইটা আমরা বলছি জন যোগ এক, জনৈক, এবং এটাকে আমরা বলছি অতুল যোগ ঐশ্বর্য, অতুল ঐশ্বর্য, ঠিক না? তাহলে এখন বলেন এই যে মতৈক্য কোনটা উত্তর হবে? সঠিক উত্তর কোনটা হবে? সবাই একটু উত্তর করেন। মত যোগ ঐক্য, তিথি ইসলাম, সাইনি ইসলাম, বৈশাখী, মালাকার,
নাদিরা খাতুন, অনেকে উত্তর করছে, অসংখ্য ধন্যবাদ, এবং ম্যাক্সিমাম সঠিক উত্তর করছে। তাহলে আমরা দেখলাম একই নিয়মের আরো কয়েকটা দেখেছি আমরা, এবং এখান থেকে একটা ভুল হয়, সেই ভুলটা কিন্তু খুবই কমন। আমরা সন্ধি এবং প্রকৃতি প্রত্যয়কে মিলিয়ে ফেলি, সেটা একটু দেখার চেষ্টা করব যে যে কিভাবে আমরা ভুলটা আমাদের হয়। আমরা অনেক সময় দেখি যে দৈনিক, এই দৈনিক দেখে আমরা মনে করি এটা মনে হয় সন্ধি, তখন আমরা এভাবে সন্ধি করি যে দিন যোগ এক দৈনিক। এটা কিন্তু সঠিক না, এটা কিন্তু কোনো অবস্থাতেই কোনোভাবে এটা কিন্তু সন্ধি না, এটা কিন্তু প্রকৃতি প্রত্যয়। কারণ এটা হচ্ছে একটা প্রকৃতি প্রত্যয়ের একটা বৃদ্ধির একটা নিয়ম, যে প্রথমে এটা বৃদ্ধি হয়েছে। আমরা দেখি সন্ধিতে পরিবর্তন কোথায় হয়, এইখানে পরিবর্তন হয়েছে, এই জায়গাটা, এইখানে এবং এইখানে, এবং এখানে পরিবর্তন কোথায় হলো, এইখানে। তাহলে সন্ধিতে কখনো এখানে পরিবর্তন হয় না, এটা অবশ্যই প্রকৃতি প্রত্যয়, এবং এটা সঠিক কিন্তু এক দিলে হবে না, সঠিক উত্তর হবে দিন যোগ ইক দৈনিক। যেমন আমরা যদি বলি ঔপন্যাসিক, ঔপন্যাসিক, তাহলে কি হবে, এটা আমরা অনেকেই মনে করি এটাও সন্ধি, এটাও কিন্তু প্রকৃতি প্রত্যয়, উপন্যাস যোগ ইক ঔপন্যাসিক, সঠিক এমন হবে। তাহলে ম্যাক্সিমাম আপনারা সঠিক উত্তর করেছেন মত যোগ ঐক্য, মত যোগ ঐক্য, ঠিক আছে। দিন যোগ ইক দৈনিক, এটা ঠিক আছে। শাহিন ইসলাম, মেহেদি হাসান, অনেকে হাইলাইট করছে, অসংখ্য ধন্যবাদ। মেনশন ডান করছে মেহেদি হাসান, অসংখ্য ধন্যবাদ, এবং সঠিক উত্তর দিয়েছে বিএম মাসুম। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি কোনটা সঠিক হবে, এবং একটু কিছু নিয়মও শিখেছি। বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি একটু শেয়ার করেন, তাহলে এই প্ল্যাটফর্মটা একটু সকলের কাছে পৌঁছায়। এটা একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম, সকলের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং নিরন্তর চেষ্টা করছে কিভাবে বাংলাদেশের অসংখ্য মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছানো যায়, এবং এই প্ল্যাটফর্মটা যাতে সকলের কাছে পরিচিতি পায়, যেমন কল্যাণকর, এবং আসলে ভালো ভালো শিক্ষক, মানসম্মত শিক্ষার কোয়ালিটি করার জন্য, এবং আপনাদের কাছে একটি সুন্দর প্ল্যাটফর্ম এবং মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য যে নিরন্তর চেষ্টা, এটা আসলে সার্থক হোক, সফল হোক, সবাই আমরা সেটা প্রত্যাশা করি। এজন্য সকলের কাছে আহ্বান করছি, অবশ্যই সবাই একটু শেয়ার করেন, সকলের কাছে পৌঁছে দেন এটা। তাহলে এটা মেহেদি হাসান শ্যাম মানে মেনশন করছে, অসংখ্য ধন্যবাদ। বিএম মাসুম, সবাই অসংখ্য ধন্যবাদ যারা যারা এর সাথে যুক্ত আছে, এবং যারা আমরা এখানকার এই কোর্স সম্পর্কে জানতে চাই, এখানে MSGS লিখে কমেন্ট করলে আপনারা এই টিউটোরিয়াল পেজ সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানতে পারবেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। অম্বু শব্দের অর্থ কি? আপনারা বলেন, এটা খুব সহজ একটি প্রশ্ন। অম্বু শব্দের অর্থ কি? এটা একটু মুখস্থ বিষয়, খুব বেশি বোঝানোর জায়গা নাই, আপনি উত্তরগুলো নিব। এটা একটু বলেন, এটা একটু আপনারা বলেন সঠিক উত্তর কি হবে। আমি কিছু উদাহরণ আপনাদের দিচ্ছি। উদক, পয়, নীর, আমি কিছু হিন্টস দিচ্ছি, এর আরো সমর্থক শব্দ বলছি এই অম্বু শব্দের। এখন আপনারা বলেন চারটা থেকে কোনটা সঠিক হবে। অম্বু শব্দের সঠিক অর্থ কি? উদক, পয়, নীর, আমি তিনটা বলে দিয়েছি, এখন আপনারা এই চারটা থেকে একটা আপনারা চুজ করেন কোনটা সঠিক হবে। কেউ বলছে যে পানি, বিএম মাসুম বলছে পানি, আরো অনেকে একটু মন্তব্য করেন, কমেন্টস করেন, শেয়ার করেন। মিতা সরকার বলছে যে ক হবে, বিএম মাসুম। খোরশেদ আলম বলছে পানি। অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি এটা অবশ্যই পানি হবে, সঠিক উত্তর হবে পানি। তাহলে আমাদের পানি অপশনে না থাকলে, এইগুলো থাকলেও কিন্তু আমাদের বুঝতে হবে এটাও পানি বোঝাচ্ছে। উদক, পয়, নীর, এগুলো পানির সমর্থক শব্দ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। খুব সহজ একটি প্রশ্ন ছিল আমাদের জন্য এটা। কবিতা শুনতে গেলে কিন্তু শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। আমরা কবিতা শুনবো, অবশ্যই কবিতা শুনবো, এবং কবিতা পাঠ, কবিতা তো আসলে আবৃত্তি হবে না, কবিতা পাঠ হবে, এবং ভালো কবিতা, ভালো লাগবে। আমরা ক্লাসের শুরুতে একটি কবিতা পড়েছি, আরো কবিতা পড়া হবে, এবং মাঝখানে মাঝখানে অবশ্যই কিছু কুইজ থাকবে। একটা কুইজ দিচ্ছি এখন, যে সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। এটা কোন উপন্যাসে এবং কোন কবির লেখা? সোহাগ, সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না,
তরকারিতে লঙ্কা মরিচের মতো। এটা কোন উপন্যাসে এবং কোন লেখক বলেছেন? এটা আমি বোর্ডে লিখছি না, মুখে বলেছি, দেখবো আপনাদের কেমন শুনছেন এবং কতটা মনোযোগী আপনারা, তার একটা পরীক্ষা। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তর বলেন এখন। সোনার তরী, বিষের বাঁশি, নকশি কাঁথার মাঠ, এগুলো কোন শ্রেণীর বিশেষ্য? উত্তর করেন আপনারা, এটা খুব সহজ একটি প্রশ্ন। উত্তর করেন, আপনারা উত্তর করেন, আমি উত্তরগুলো নিব। আমি একটি আপনাদের কুইজ দিয়েছি, সেটার উত্তর করবেন, পাশাপাশি আপনারা এই প্রশ্নের উত্তর করেন। সঠিক উত্তর কি হবে? আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য কি জানি? সংজ্ঞাবাচক বিশেষ্য হলো যেখানে একদম সুনির্দিষ্ট 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 ব্যক্তি, স্থান অথবা গ্রন্থ, প্রতিষ্ঠান, তাহলে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গ্রন্থ, প্রতিষ্ঠানের নাম যখন বোঝায় তখন সেটা কি হয়? সংজ্ঞাবাচক বিশেষ্য হয়। এটাকে আরো কি বলা হয়? নামবাচক। এটাকে বলা হয় নামবাচক বিশেষ্য। তাহলে সঠিক উত্তর কি হবে আপনারা বলেন? সঠিক উত্তর কি হবে আপনারা বলেন। আমি কিছুটা হিন্টস দিয়েছি। ঠান্ডা মেজাজে মিষ্টি ক্লাস, মাশাআল্লাহ। মেহেদি হাসান, অসংখ্য ধন্যবাদ। হাফিজউদ্দিন আব্দুল মোনাব বলছে জসিমউদ্দিন। জসিমউদ্দিন তো হবেই না, জসিমউদ্দিন হবে না। জসিমউদ্দিনের একটা মাত্র উপন্যাস লিখছে বোবা কাহিনী, সেখানে তো এটা নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। অনেকে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে এবং আমার যে মাঝখানে মাঝখানে কিছু কুইজ তার উত্তর দিচ্ছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে গুণবাচক, গুণবাচক আমরা জানি যে গুণ বোঝায়, যে যেটা দ্বারা মূলত বিশেষ্য বিশেষণের গুণ বোঝায়। গুণ যেমন আমরা যদি বলি যে তরুণ, তাহলে তরুণ এটা হচ্ছে বিশেষণ, এটা একটা গুণ। যদি এই গুণের নাম বোঝায় যে তারুণ্য, তখন সেটা হয় গুণবাচক বিশেষ্য। যেমন হচ্ছে বার্ধক্য, তাহলে এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে। বস্তু আমরা জানি চাল, ডাল, তেল, এগুলো বস্তুবাচক। ভাববাচক বিশেষ্য কি? সেগুলো হচ্ছে মূলত ক্রিয়ার নাম, যেমন দর্শন, শয়ন, ঠিক আছে, গমন, এগুলো হলো ভাববাচক বিশেষ্য, যেখানে মূলত ক্রিয়ার নামগুলোকে বোঝায়, ক্রিয়ার ভাব। তাহলে সঠিক উত্তর হবে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। সঠিক উত্তর হলো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। দেখি কি উত্তর করেছেন। গুণবাচক কেন হবে? এটা তো সুনির্দিষ্ট। ভাববাচক, তাও তো হবে না। অনেকেই ভুল উত্তর করছে। হাসান মাহমুদ, মেহেদি হাসান, এটা অবশ্যই সংজ্ঞাবাচক হবে। সুনির্দিষ্ট, সোনার তরী, বিষের বাঁশি, নকশি কাঁথার মাঠ, একেবারে সুনির্দিষ্ট গ্রন্থের নাম। দেখেন, সুনির্দিষ্ট গ্রন্থ বলেছে, আমি আগেই বলে দিয়েছি, সুনির্দিষ্ট গ্রন্থের নাম বোঝালে সেটা কি হয়? সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য হয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ক। মিতা সরকার, সজীব ভুল বলেছে। আমেনা বেগম সঠিক বলেছে ক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যুক্ত আছেন রুটোরিয়ান পেজের সাথে, আপনারা বেশি বেশি শেয়ার করেন, একটু জানিয়ে দেন, এই পেজটা ছড়িয়ে দেন সবার মাঝে। তাহলে সঠিক উত্তর হবে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। কোনটি লিঙ্গান্তর হয় না? এটা খুবই সহজ প্রশ্ন। আপনারা বলেন কোনটি লিঙ্গান্তর হয় না? বিআই, সাহেব, কবিরাজ, রজক, কোনটি লিঙ্গান্তর হয় না? একেবারেই সহজ একটি প্রশ্ন। এটা আমি খুব বেশি ব্যাখ্যা দিচ্ছি না, আপনারা বলেন। আমি আরো কিছু এরকম শব্দ এখানে লিখে দিচ্ছি যেগুলো মূলত লিঙ্গান্তর হয় না। যেমন আমরা যদি বলি যোদ্ধা, যোদ্ধা, এরপরে অকৃতদার, ঠিক আছে, তারপরে পুরোহিত, এগুলো কিন্তু লিঙ্গান্তর হয় না। তাহলে এখান থেকে কোনটা সঠিক উত্তর হবে? আমি কয়েকটা লিখেছি যেগুলো লিঙ্গান্তর হয় না, অর্থাৎ লিঙ্গ পরিবর্তন হয় না। আপনারা সঠিক উত্তর করেন, সঠিক উত্তর কোনটা হবে? নাদিরা খাতুন বলছে গ হবে, বি এম মাসুম বলছে গ হবে। আরো আপনারা কমেন্টস করেন সঠিক উত্তরকে। এটা খুব বেশি ব্যাখ্যার জায়গা নেই, তারপর আমি লিখে দিয়েছি কোন কোন শব্দগুলো হবে না। আপনারা একটু উত্তর করেন, সঠিক উত্তর করেন। সঠিক উত্তর বৈশাখী মালাকার বলছে গ হবে, মাহমুদা খাতুন বলছে গ হবে, মেহজাবিন হক গ। অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। রাওয়া, রেহান, আরিশা, মাসুম বিল্লাহ, হাফিজ, আবদুল্লাহ, মুনাফ,
মাসুম, অসংখ্য ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর হবে কবিরাজ। সঠিক উত্তর হবে কবিরাজ। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। এক থালাতে খাবো মোরা, এক থালাতে খাবো মোরা, এটা কোন কারকে কোন বিভক্তি? এটা অনেকে আপনারা পারেন, যারা পারেন তারা উত্তর করেন। আমি অন্যান্য অপশনগুলো কিছু বলছি যে কি উত্তর হতে পারে। আমরা একটা উদাহরণ এখানে দেই আমি, তাহলে আপনারা বলবেন যে আমি যদিও পান খাই না তবুও লিখলাম যে আমি খিলি পান, পান তো খায় না আবার খিলি পান, আমি খিলি পান দিয়ে ঔষধ খাই। তাহলে আমি পান খাই না কিন্তু এখন বলছি খিলি পান, তাহলে খিলি পান তো মোটেই খায় না। তাহলে এখানে খিলি পান কোন কারকে কোন বিভক্তি, এবং এখানে এক থালাতে, এই এক থালাতে কোন কারকে কোন বিভক্তি হবে? এক থালাতে নিচে দাগ, তাহলে আপনারা বলবেন যে এক থালাতে কোন কারকে কোন বিভক্তি। তাহলে আমরা অধিকরণ কারকটা জানি সবাই মোটামুটি, সেখানে হচ্ছে মূলত যেটাকে বলা হয় আধার। আধার অর্থাৎ আধা রাধিকরণ, বলে আধা রাধিকরণ, আধারাধিকরণ। আর একটা হচ্ছে এটাই মূলত, আর একটা নাম হচ্ছে স্থানাধিকরণ, স্থানাধিকরণ, স্থানাধিকরণ এটা একটা। আর একটাকে বলা হয় কালাধিকরণ। এই দুটো জিনিস মনে রাখলে আমরা মূলত অধিকরণ কারক ম্যাক্সিমাম পারবো। কালাধিকরণ, কালাধিকরণ অর্থাৎ একটাতে আমরা বলছি আধার অর্থাৎ স্থান, স্থান। তেমন প্রশ্ন করতে পারি কোথায়, কোথায় বললে স্থান বোঝায়, কোথায়। আর এটা কালাধিকরণ অর্থাৎ কাল মানে হচ্ছে সময়, সময় বোঝায়। তাহলে হতো কখন, প্রশ্ন করলাম হলো কখন, তাহলে কখন বললে সময়, আর কোথায় বললে স্থান, তাহলে এটা আমরা বুঝবো অধিকরণ কারক। আর কর্ম আমরা জানি যে মূলত যে কর্তা, অর্থাৎ একটা বাক্যের কর্তা যাকে আশ্রয় করে, যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদন করে, সেটা হচ্ছে কর্মকারক। আর করণ কারক কি? করণ হলো যন্ত্র সহায়ক উপায়, যন্ত্র সহায়ক উপায়, এটা যখন বোঝায় তখন সেটা হচ্ছে করণ কারক। বেশি বেশি একটু আপনারা শেয়ার করেন, কমেন্টস করেন, একটু সবাই একটু এঙ্গেজ হন আমাদের ক্লাসের সাথে, সবাই একটু যুক্ত হন, একটু বেশি বেশি কমেন্টস করেন। আজকে বেশি কমেন্টস পাচ্ছি না, আপনাদের রেসপন্স কম পাচ্ছি, বুঝতে পারছি না। খলিল স্যারের ক্লাসকে আপনাদের ভালো লাগছে না? তাও জানান, যদি কোনো সমস্যা মনে হয় যে না স্যার ক্লাস বোরিং লাগছে, খুব বেশি ভালো লাগছে না, তাও জানাবেন। আরো বেশি কিভাবে ভালো ক্লাস নিতে হয় পরামর্শ দিবেন। আমরা আরো বেশি ভালো ক্লাস নিতে চাই, প্রাণবন্ত ক্লাস নিতে চাই। মাঝখানে মাঝখানে অবশ্যই বিভিন্ন গল্প হবে। মাসুম বলছে, রিহানা, সুরমা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ, শেয়ার ডান। বেশি বেশি একটু শেয়ার করেন, কমেন্টস করেন। সঠিক উত্তর কি হবে একটু বলেন। তাহলে করণ কারকে আমরা কি বলেছি? করণ কারকে বলেছি যে করণে কি হবে? যন্ত্র সহায়ক এবং উপায় অর্থাৎ মাধ্যম বোঝায় করণ কারক। অপাদান আমরা জানি যে কোথা থেকে জাত, উৎপন্ন, বিরত, গৃহীত, কোনো ভয়ের উৎস, এগুলো যখন বোঝায় তখন সেটা অবশ্যই অপাদান কারক হয়। তাহলে এখন সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর কি হবে? মিতা সরকার বলছে যে ক হবে। ক, সময় লিপিকার বলছে ক হবে। অসংখ্য ধন্যবাদ, আরো একটু চমৎকার ক্লাস হচ্ছে স্যার। রেহান বলছে চমৎকার ক্লাস, অসংখ্য ধন্যবাদ, ক্লাস ভালো বলছে। এগুলো ভালো বলে তো উৎসাহ পাওয়া যায়। আপনারা একটু মাঝে মাঝে বলবেন যে স্যার ক্লাস ভালো হচ্ছে, তাহলে অবশ্যই আমরা উৎসাহ পাবো। স্যার ভালো, অনেক অনেক ভালো স্যার, খুব ভালো লাগছে, সাইন ইসলাম বলছে। আপনারা একটু মাঝে মাঝে কমেন্টস করবেন যে আসলে ক্লাস কেমন হচ্ছে। হ্যাঁ, মাঝখানে তো কবিতা পড়া যাচ্ছে না, কবিতা পড়বো ক্লাসের শেষে, কবিতা পড়বো। অবশ্যই আপনারা একটু কমেন্টস করেন, শেয়ার করেন, এবং সঠিক উত্তর কি হবে এটা। এবং এইখানে বলেন খিলিপান, এই খিলিপান এটাও কোন কারকে কোন বিভক্তি বলবেন, এবং এই প্রশ্নের উত্তরও বলবেন। অধিকরণ কারক বলছেন সজীব, মাসুম বিল্লাহ বলছে নাইস ক্লাস, অনেকে শেয়ার করছে, মেনশন করছে, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। জলি আক্তার শাপলা ক বলছে, এবং সঠিক উত্তর হবে ক। মানে এটা একটা আধার, এটা একটা আধার এবং স্থান বোঝাচ্ছে, এক থালাতে একটা আধার বা স্থান বোঝাচ্ছে, জন্য এটা অবশ্যই কি হবে? অধিকরণ কারক হবে।
এবং খিলিপান, এটা অনেকে আমরা মনে করি যে করণ কারক, কিন্তু এটাও কিন্তু আসলে অধিকরণ কারক হবে। খিলিপান একটা আধার বা স্থান বোঝায়, যেখানে আমি ওটা ওষুধটা রেখে আমি খাচ্ছি, একটা জায়গা বা স্থান বা আধার বোঝায়। সেজন্য কিন্তু অনেক পরীক্ষায় এই প্রশ্নটা বারংবার এসছে, খিলিপান এটা কোন কারক? এটা অবশ্যই অধিকরণ কারক হবে। তাহলে আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু শিখেছেন যে আমরা কিভাবে অধিকরণ কারকটা চিনব এবং এই উত্তরটা কি হবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। স্যার, আপনার বাসা কোথায়? আমার বাসা হলো খুলনা জেলা পাইকগাছা উপজেলা। পাইকগাছা উপজেলা দীর্ঘদিন আমি প্রায় 7 বছরের কাছাকাছি বরিশালে ছিলাম, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ছিলাম। 35তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হয়ে আমার প্রথম পোস্টিং ওখানে ছিল। দীর্ঘদিন আমি বরিশালে ছিলাম, খুলনাতে এসেছি 3 বছর হলো। তো অনেক শিক্ষার্থী আছে আমার যারা আজকে তো ক্লাসটা দেখছে, তোমাদের কাছে আহ্বান তোমরা বেশি বেশি ক্লাসটা একটু শেয়ার করে দাও। অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখেন, ধনিয়া উঠিছে শূন্য নিখিলের পাখারে গানে, হেতা নয় অন্য কোথা, অন্য কোথা অন্য কোনখানে। কবিতাটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? দেখি আপনারা কেমন কবিতা পড়েন। কবিতা অনেকেই পড়েন, সাহিত্য অনেকেই পছন্দ করেন, মাঝে মাঝে হয়তো ইচ্ছে করে কবিতা পড়েন। সেজন্য একটু এখন বলবেন যে কোন কবিতা এটা, কোন কবিতার অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যের একটি কবিতার অংশ এটি। দেখি কে বলতে পারেন, একটু কমেন্ট করে জানাবেন যে কি উত্তর হবে। শিলামণি, আলহামদুলিল্লাহ স্যার। অনেকে বলছে, আব্দুল জলিল বলছে ক হবে। এখন মনে হয় আগের প্রশ্নের উত্তর দিচ্ছেন আপনারা। এই প্রশ্নের উত্তরটা দেন। মাহমুদা অনেক ভালো, মাহমুদা খাতুন বলছে অনেক ভালো ক্লাস। আচ্ছা, ধন্যবাদ। এখন বলেন এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর কি হবে আমি একটু হিন্টস দিচ্ছি। এই কবিতাটা যে কাব্যের, সেই কাব্যটি প্রকাশিত হয়েছিল, সেই কাব্যটি প্রকাশিত হয়েছিল 1916 সালে। 1916 সালে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যের কবিতা এটি। এবং সেই কবিতার একটি লাইন হলো, এই দুটি লাইন হচ্ছে কবিতার। এবং সেই কাব্যের মধ্যে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত তত্ত্ব, যেটাকে বলা হয় মূলত গতিতত্ত্ব। সেই কাব্যের মধ্যে রবীন্দ্রনাথের গতিতত্ত্ব প্রকাশিত হয়েছিল। তাহলে সেটা কোন কাব্য এবং কোন কবিতা হতে পারে? এখন বলেন। আমি খুব সহজ করে দিয়েছি আপনাদের জন্য, এই প্রশ্নটা সহজ করে দিয়েছি। এখন আপনারা বলেন এটা কোন কাব্যের কোন কবিতার অংশ? বলেন একটু। বলাকা বলছে, বলাকা। কেউ বলছে স্বপ্ন। স্বপ্ন হওয়ার কথা না, স্বপ্ন হবে না, স্বপ্ন হবে না। গ বলছে মিতা। হাসান মাহমুদ বলছে গ হবে, বলাকা। খুলনা সরকারি কলেজ, সাবেক জয় বাংলা কলেজ থেকে দেখছে অনেকেই। অসংখ্য ধন্যবাদ। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে বলাকা। বলাকা এটা হচ্ছে একটা নাম কবিতা, অর্থাৎ বলাকা কাব্য 1916 সালে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্য বলাকা। এই বলাকা কাব্যের একটি কবিতা হচ্ছে বলাকা, অর্থাৎ কাব্যের নাম যা, সেই একই নামের কবিতা হলো বলাকা। তাহলে এটাকে বলা হয় নাম কবিতা। যখন একটা কাব্যের মধ্যে ওই নামে কবিতা থাকে, তখন সেটাকে বলা হয় নাম কবিতা। এটাকে বলা হয় নাম কবিতা। তাহলে বলাকা কাব্যের নাম কবিতা হচ্ছে বলাকা। ওই নাম কবিতারই একটা দুটি লাইন হচ্ছে এটা, ধনিয়া উঠেছে শূন্য নিখিলের পাখার এ গানে। তাহলে অসংখ্য ধন্যবাদ যারা উত্তর করেছেন। বলাকা, বিএম মাসুম বলাকা, হাসান মাহমুদ বলাকা, শিলামণি, সজীব, জলি আক্তার শাপলা, মেহেদি হাসান, মাসুম, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু শেয়ার করেন, সবাই একটু জানিয়ে দেন। আজকের ক্লাসের শেষের দিকে আমরা আরও কিছু প্রশ্ন সমাধান করব। হয়তো অনেকে এখনো যুক্ত হতে পারেনি, একটু আপনারা শেয়ার করলে অনেকেই জানতে পারবে, উপকৃত হবে। বিথি আক্তার বলছে গ হবে। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে বলাকা। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, বাক্যটির গঠন অনুসারে কোন ধরনের বাক্য সেটা আপনাদের বলতে হবে। কোন ধরনের বাক্য এটি, আপনারা উত্তর করেন, আমি ব্যাখ্যা করব। আমি এখানে একটু বলছি সরল বাক্য, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। আমরা কিভাবে চিনব এই 3 ধরনের বাক্য, আমরা চিনব কিভাবে, তাই না? তাহলে আপনারা একটু উত্তর করেন। আমি একটু বলছি এখানে
একটি মাত্র খণ্ড বাক্য থাকে, একটি মাত্র খণ্ড বাক্য থাকে এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে, একটি মাত্র খণ্ড বাক্য থাকে এই সরল বাক্যে। একটি খণ্ড বাক্য জটিল বাক্যে থাকে, একটি স্বাধীন খণ্ড বাক্য থাকবে, একটি স্বাধীন খণ্ড বাক্য থাকবে এবং এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকবে, এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকবে জটিল বাক্য হতে গেলে, এবং যৌগিক বাক্যে থাকবে দুই বা ততোধিক স্বাধীন হতে হবে, ততোধিক স্বাধীন খণ্ড বাক্য। স্বাধীন। তাহলে এখন বলেন এটা কি উত্তর হবে? আমি একটু ব্যাখ্যা দিয়েছি, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। জটিল বাক্যের অপর নাম হলো মিশ্র, জটিল বাক্যের অপর নাম হলো মিশ্র বাক্য। এখন বলেন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? যৌগিক, সরল, নাকি জটিল, নাকি আশ্রিত বাক্য? আশ্রিত বাক্য কি সেটা আমরা এখানে পেয়েছি, এই যে আশ্রিত বাক্য এখানে থাকে। আশ্রিত বাক্য থাকে কোথায়? জটিল বাক্যে থাকে। আশ্রিত বাক্য থাকে হলো জটিল বাক্যে, আশ্রিত বাক্য। তাহলে আশ্রিত বাক্য কি? যেখানে মূলত স্বাধীন খণ্ড বাক্যের অধীনে যে বাক্য থাকে ওটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। তাহলে এখন বলেন সঠিক উত্তর কি হবে? আমরা জানি যোজকটা কি? একটা হলো সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কি এবং সাপেক্ষ যোজক কি এটা বুঝলে আমাদের আরো বেশি সহজ হবে। সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক। তাহলে আমরা দেখি যে সে, যিনি, তিনি, যারা, তারা, এগুলো হলো সাপেক্ষ সর্বনাম। এই যে ব্যক্তি বোঝাচ্ছে সর্বনাম। এখানে দেখি আমরা যোজক, যেমন যা, তা, ঠিক আছে, যেখানে, সেখানে, তাহলে এগুলো যদি বোঝায় তাহলে সেগুলো আমরা বলবো সাপেক্ষ যোজক। আর সাপেক্ষ সর্বনাম হচ্ছে ব্যক্তি, বস্তু, যেগুলো মূলত তার পরিবর্তে বোঝায়। তাহলে এখন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর জটিল বাক্য বলছে অনেকে বলছে যে ক হবে, কেউ বলছে ক হবে, ক তো সুযোগ নেয় জটিল বাক্য। আয়েমা বলছে, সাইনি বলছে, আব্দুল জলিল, অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর হবে হচ্ছে জটিল বাক্য। তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি দেখে আমরা বুঝলাম, এখানে যেখানে এবং সেখানে, আমরা বুঝতে পারছি যেখানে এবং সেখানে এটা আছে। আমরা দেখছি এটা হলো সাপেক্ষ যোজক রয়েছে এবং একই সঙ্গে এখানে একটা রয়েছে স্বাধীন খণ্ড বাক্য, এটা হলো স্বাধীন খণ্ড বাক্য। সেখানে সন্ধ্যা হয় এবং এর অধীনে আশ্রিত খণ্ড বাক্য হলো সেখানে বাঘের ভয়, এটা হলো আশ্রিত খণ্ড বাক্য এবং এটা হলো মূলত প্রধান খণ্ড বাক্য। তাহলে একটি প্রধান খণ্ড বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে, সেটা হচ্ছে মূলত জটিল বা মিশ্র বাক্য। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। অনেকেই স্যার আমি বেশি শেয়ার করছি, 55টা শেয়ার করছি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। BM মাসুম, হাবিবুল বাশা, রাসেল বলছে সি হবে, হাসিবুল হুসাইন আহমেদ, মাথায় ঢুকে না স্যার, এটা কি মাথায় ঢুকে না? মেহেদি হাসান, মাথায় ঢুকবে ইনশাল্লাহ। আপনারা একটু যুক্ত থাকেন, বুঝতে না পারলে বারংবার আবার আমরা বলবো, আরো বোঝাবো, অবশ্যই বুঝবেন। স্যার আপনি কোন কলেজের? আমি বর্তমানে খুলনা সরকারি কলেজ, খুলনায় কর্মরত আছি সহকারী অধ্যাপক হিসেবে। তো আপনারা যদি এই কোর্স সম্পর্কে জানতে চান, এডুটোরিয়ান এই পেজের প্ল্যাটফর্ম সম্পর্কে, কোর্স সম্পর্কে জানতে চাইলে অবশ্যই এখানে দেওয়া আছে বিস্তারিত জানতে। MS বা GS লিখে কমেন্ট করলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো সবাই একটু বেশি বেশি শেয়ার করেন, এখন আমাদের কিছুক্ষণ ক্লাস চলবে, আপনারা একটু বেশি বেশি শেয়ার করেন। অনেকেই যুক্ত আছে। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ফরাসি ভাষার শব্দের উদাহরণ কোনটি? বলেন, এটা খুবই সহজ প্রশ্ন, আপনারা অনেকে হয়তো জানেন এটা, আপনারা উত্তর করেন, আমি কিছু আপনাদের সহযোগিতা করছি। দেখেন এখানে কি হবে সঠিক উত্তর।
আমি আরো উদাহরণ দিচ্ছি, যেমন ডিপো, যেমন রেস্তোরাঁ, ডিপো রেস্তোরাঁ। তাহলে বলেন, ডিপো রেস্তোরাঁ এই দুটো ফরাসি শব্দ, তাহলে এর ভিতরে আর কোনটা আছে? ফরাসি শব্দ আর কোনটা? হরতাল, পাদ্রি, তোপ এবং কুপন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? বলছে শিপন কুমার সরকার, বলছে পাদ্রি। পাদ্রি, পাদ্রি হবে? পাদ্রি হবে না মনে হয়। আচ্ছা, আপনারা আরও তো অনেকে জানান, অন্যরা একটু কমেন্টস করেন কি হবে। এই ক্লাসটি পরিচালনা হয় কোথা থেকে? এই ক্লাসটি পরিচালনা কোথা থেকে জানাবেন অবশ্যই। কর্তৃপক্ষ যারা আছে দেখছে আপনার কমেন্ট, আপনাকে জানাবে। এটা মূলত এখন 0 পয়েন্ট থেকে পরিচালিত হচ্ছে সেটআপটা। অনেকে বলছে হরতাল, হরতাল তো হওয়ার কথা না, আমি বলছি, আপনারাও উত্তর করেন, আমি বলে দিচ্ছি। খোরশেদ আলম বলছে তোপ, এটা অ্যাবসলিউটলি সঠিক। হরতাল হবে না, তিথি হরতাল হবে না। মুস্তাফিজুর রহমান কুপন, এর সঠিক উত্তর হবে হচ্ছে কুপন, এটা সঠিক উত্তর কুপন। এবং তার সঙ্গে আরো দুটো শব্দ দিয়েছি, ডিপো, রেস্তোরাঁ এবং কুপন, এই তিনটা হচ্ছে ফরাসি শব্দ। হরতাল এটা হচ্ছে গুজরাটি শব্দ, হরতাল হলো মূলত গুজরাটি, হরতাল হলো গুজরাটি শব্দ। এবং পাদ্রি হচ্ছে পর্তুগিজ শব্দ, পর্তুগিজ শব্দ। এবং তোপ হচ্ছে তুর্কি শব্দ, তোপ হলো তুর্কি শব্দ। তাহলে দেখেন আপনারা যে আমরা এই একটা প্রশ্ন থেকে কতগুলো উত্তর আমরা পেয়েছি, অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়েছি আমরা, যেখান থেকে অন্য প্রশ্ন আসলেও আমরা সঠিক উত্তর করতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের ক্লাস টাইম অনেক হয়েছে, তবুও সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে এবং লাইভ আরো বাড়ছে। এটা আসলে খুবই আমার জন্য অনুপ্রেরণার। আপনারা অনেকেই দীর্ঘক্ষণ ধরে খুবই ধৈর্য সহকারে ক্লাস করছেন, এটা হচ্ছে আপনাদের জন্য আমার প্রতি আপনাদের ভালোবাসা। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন এবং এই প্ল্যাটফর্মকে সাপোর্ট করছেন। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ক্লাস করার জন্য, এবং আশা করছি আপনারা এই প্ল্যাটফর্ম থেকে উপকৃত হবেন। যারা কোনো কিছু জানতে চান অবশ্যই MS GS থেকে কমেন্ট করবেন, বেশি বেশি একটু শেয়ার করেন। দেখেন তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? ডিপো, রেস্তোরাঁ, কুপন, এই তিনটা হলো ফরাসি শব্দ, এবং এখানে গুজরাটি, হরতাল হলো গুজরাটি শব্দ, পাদ্রি পর্তুগিজ শব্দ, এবং তোপ হচ্ছে তুর্কি শব্দ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 30 বসন্তের ফুল কাব্যগ্রন্থের রচয়িতা কে? 30 বসন্তের ফুল, দেখেন 30 বসন্তের ফুল এই কাব্যের রচয়িতা কে? এটা আপনারা উত্তর করেন। দেখি আপনারা কেমন সাহিত্য কবিতা পড়েন। আপনাদের কিন্তু আমাদের কিন্তু ক্লাস ছাড় বেশিক্ষণ নাই, আমরা হয়তো আর 5 মিনিট 10 মিনিট ক্লাস করবো, এরপরে কিন্তু একটা কবিতা পড়বো। সবাই একটু ধৈর্য ধরে থাকবেন, আশা করছি ক্লাসের শেষে কবিতা ভালো লাগবে, খারাপ লাগবে না। একটা কবিতা পড়ে আমরা ক্লাস শেষ করব। আপনাদেরকে জানতে চাইবো মতামত, যে আপনাদের ক্লাস কেমন হয়েছে, আপনারা কোন ধরনের ক্লাস চান, এটা অবশ্যই উত্তর করেন। কি উত্তর হবে? 30 বসন্তের ফুল, সঠিক উত্তর কি হবে? সবাই একটু বলার চেষ্টা করেন। আমি একটু আপনাদের কিছু হিন্ট দিচ্ছি, একই কবির কিছু সাহিত্য আমি দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি। যেমন সেই একই কবির এখানে যেটা উত্তর, তারই কাব্যের নাম বলছে এখানে, তালেব মাস্টার ও অন্যান্য কবিতা। তালেব মাস্টার ও অন্যান্য কবিতা, এটাও সেই সাহিত্যিকের লেখা। 2 নাম্বার, তার সাহিত্য সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা। আর একটা সাহিত্যের কথা বলছি, কুচ বরণের কন্যে, কুচ বরণের কন্যে। এই তিনটাও একই সাহিত্যিকের লেখা, যেটা উত্তর হবে সে একই সাহিত্যিকের আরো 3টা সাহিত্য আমি লিখেছি। এখন আপনারা বলেন সঠিক উত্তর কি হবে? স্যার আপনার ক্লাস ভালো লাগছে। সানজানা আশরাফ বলছে, মেহেদি হাসান বলছে হুমায়ুন আহমেদ কেন হবে? BM মাসুম বলছে আল মাহমুদ। সঠিক উত্তর হচ্ছে না। আপনারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর দেন একটু। আল মাহমুদ। তিথি বলছে আল মাহমুদ। মাহমুদা খাতুন বলছে হুমায়ুন আহমেদ। এখনো সঠিক উত্তর পাইনি, এটা একটু কঠিন প্রশ্ন ছিল, একটু আনকমন একটি কাব্য, যেটা সচরাচর অনেকেই হয়তো জানে না। কিন্তু এই ধরনের দু একটা সাহিত্য কিন্তু পরীক্ষায় চলে আসে, একটু আনকমন, অজানা, কিন্তু এটা খুবই বিখ্যাত। অনেক ভালো ভালো সাহিত্য কবিতা এখানে রয়েছে, এই জন্য এটা পরীক্ষায় এসেছে।
মিতা সরকার বলছে যে আশরাফ সিদ্দিকী, অ্যাবসলিউটলি মুস্তাফিজুর রহমান বলছে আশরাফ সিদ্দিকী, এটাই সঠিক। আশরাফ সিদ্দিকী। সজীব মাসুম বিল্লাহ ভুল উত্তর দিচ্ছে, মুস্তফা আলী তো আর কথাই না। যে সঠিক উত্তর হবে আশরাফ সিদ্দিকী, সঠিক উত্তর আশরাফ সিদ্দিকী। তাহলে আমরা পরবর্তী প্রশ্ন হলে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব, এগুলো পরীক্ষা আসতে পারে। তালেব মাস্টার অন্যান্য কবিতা, সাত ভাই চম্পা, কুচবরণের কন্যে। পরবর্তী প্রশ্ন আমাদের জন্য, অনেকে উত্তর দিয়েছে, অনেকে এটা ভুল দিয়েছিল, তারা সঠিকটা জেনে রাখবেন, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 30 বসন্তের ফুল, আশরাফ সিদ্দিকী। এটা খুবই সহজ একটি প্রশ্ন আপনাদের জন্য, আপনারা একটু উত্তর করেন। সঠিক উত্তর কি হবে? শৈবাল শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই? শৈবাল, শৈবাল শব্দের সঙ্গে কোন শব্দটি সবচেয়ে বেশি মানানসই? আপনারা আমাদের সঙ্গে আছেন, অসংখ্য ধন্যবাদ। আর বেশিক্ষণ আমরা আরেকটি প্রশ্ন নিব, আরেকটি প্রশ্ন। 20টা প্রশ্নের মধ্য দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হবে, অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। আপনারা আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ আছেন, অসংখ্য ধন্যবাদ। এর সঠিক উত্তর কি? মিতা সরকার বলছে যে দাম হবে। মাহমুদা বলছে যে মালা, মালা হবে কেন? সাত ভাই চম্পা, আচ্ছা। নাজিফা, নাফিসা, তাবাসুম, মাসুম বিল্লাহ, মিতা সরকার দাম, দাম। সঠিক উত্তর হবে হচ্ছে মূলত শৈবাল দাম, শৈবাল দাম। সঠিক উত্তর হলো শৈবাল দাম, এটা হলো সঠিক উত্তর, শৈবাল দাম, এটা সঠিক। তার মানে এমন হতে পারে যেমন বলি, যদি বলি কুসুম দাম, দাম, তারপরে যদি বলি পুষ্প, পুষ্প দাম, অর্থাৎ সমষ্টি বোঝায়, সমাহার, সমাহার, ঠিক আছে, সমাহার বোঝায়, সমষ্টি বোঝায়, এটা দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে দাম, সঠিক উত্তর হবে দাম। তো দাম, সবাই সঠিক উত্তর দিয়েছে, ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শৈবাল দাম, সঠিক উত্তর শৈবাল দাম। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাই। ম্যানিফেস্টো, এটা আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। ম্যানিফেস্টো এর বাংলা প্রতিশব্দ কি হবে? আমরা এই শব্দের মধ্য দিয়ে, এই প্রশ্নের মধ্য দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। একটি কবিতা পড়ার মধ্য দিয়ে আমরা আজকের এই ক্লাস শেষ হবে। সবাই একটু এই প্রশ্নের উত্তরটা করেন, কি উত্তর হবে? ম্যানিফেস্টো এর বাংলা প্রতিশব্দ কি? এটা খুবই সহজ একটি প্রশ্ন, আপনারা এটা উত্তর করেন, এটা উত্তর করেন। সঠিক উত্তর কি হবে? ম্যানিফেস্টো কি হবে? শ্বেতপত্র, আমরা জানি শ্বেতপত্র ইংরেজি কি? শ্বেতপত্র হচ্ছে হোয়াইট পেপার, হোয়াইট পেপার শব্দের অর্থ হলো শ্বেতপত্র। তাহলে হোয়াইট পেপার আমরা পেলাম। তাহলে প্রকল্প ইংরেজি কি? যদি বলি আমরা প্রজেক্ট, প্রজেক্ট, তাহলে হবে সেটা প্রকল্প। অভিজ্ঞান, অভিজ্ঞান বলতে আসলে কি বোঝায়? অভিজ্ঞান বলতে বোঝায় মূলত হচ্ছে, বাংলায় আর যদি ভালো করে সহজ করে বোঝালে বোঝায় হলো স্মারক, স্মারক। আরো সহজ করে বললে বোঝায় পরিচয়, পরিচয় নির্দেশক, পরিচয় নির্দেশক। তাহলে অনেকে অভিজ্ঞান শব্দটার অর্থ বুঝতে পারে না। তাহলে অভিজ্ঞান শব্দের অর্থ হলো স্মারক বা পরিচয় নির্দেশক। তাহলে এখন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো ইশতেহার, ইশতেহার, তাই না? সঠিক উত্তর ইশতেহার। ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন বিথি, মাহবুবা, মিতা সরকার, সজীব, মাসুম। অসংখ্য ধন্যবাদ, সকলে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ সময়। একটা একটা অনেক সময় আমরা একসাথে থেকেছি, মানে ক্লাসটা করেছি, উপভোগ করেছি। আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং ক্লাসগুলো শেয়ার করেছেন, এই পেজটাকে আপনারা সমৃদ্ধ করছেন এবং সবার কাছে পৌঁছে দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। যারা বিস্তারিত জানতে চান এই কোর্স সম্পর্কে, MS GS লিখে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে সঠিক উত্তর হলো ইশতেহার। তাহলে আজকের ক্লাস আমাদের কেমন লাগলো আমরা অবশ্যই জানাবো। আমরা এখন একটা কবিতা পড়বো, অবশ্যই কেউ চলে যাবেন না, ক্লাস দেখেন। আমাদের এখানে এই কোর্স সম্পর্কে জানতে চাইলে বিস্তারিত এখানে MS GS থেকে কমেন্ট করবেন এবং এখানে কোন কোন কোর্স আছে সেগুলো বিস্তারিত এখানে বলা আছে। 19তম নিবন্ধন, 10 থেকে 20তম গ্রেড ফুল কোর্স, অল জব ম্যাথ ফাউন্ডেশন কোর্স, 19তম নিবন্ধন সাবজেক্টিভ কোর্স, ইউনিয়ন সমাজকর্মী কোর্স, সবগুলো কোর্স ডিজাইন আছে এখানে।
কতগুলো ক্লাস হবে, এক্সট্রা ক্লাস, সলভ ক্লাস, এক্সাম এবং ডিটেইলস এখানে আমরা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা এখানে MSGS থেকে কমেন্ট করলে বিস্তারিত জানতে পারবেন। তো আপনাদের কাছে এখন জানতে চাই যে আজকের ক্লাস কেমন হলো, আজকের ক্লাসটা কেমন হলো, ক্লাস কেমন লাগলো, ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো ক্লাসটি, আপনাদের কেমন লাগলো জানাবেন। আমি কমেন্ট পড়বো, তার সঙ্গে একটি কবিতা পড়বো আর আপনাদের কমেন্ট পড়বো, যে আপনারা বলবেন যে ক্লাসটি কেমন লেগেছে। আমি একটি কবিতা পড়ে আজকে আমরা ক্লাসটা শেষ করব। একটি কবিতার আংশিক একটুখানি আমি পড়ছি। কবিতার নাম হচ্ছে সে, কবিতার নাম সে, আহমেদ ফয়সাল কবিতাটা লিখেছেন, আহমদ ফয়সাল। আমি জাস্ট অল্প একটু পড়েই ক্লাসটা শেষ করছি। আপনাদের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। স্যার মিষ্টি ভাষায় দারুণ ক্লাস ছিল, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আমি একটা কবিতা জাস্ট অল্প একটু পড়েই ক্লাস শেষ করছি। যে আমার হৃদয় চুরি করেছিল তাকে আমি কিছুই বলিনি, কেন জানো? সে আমাকে পুরুষ হতে শিখিয়েছিল, সে আমাকে শিখিয়েছিল কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে রোদ বৃষ্টি জ্যোৎস্নার প্রেমে পড়তে হয়। তার কাছেই শিখেছিলাম প্রথম রোদে কিভাবে হাত ধরে পাশাপাশি হাঁটতে হয়, ঝুম বৃষ্টিতে কিভাবে ভিজতে হয়, ভরা পূর্ণিমায় কিভাবে আকাশ পানে চেয়ে বলতে হয় ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকেই ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা থাকলো। আজকের ক্লাস এ পর্যন্ত, শুভরাত্রি। আর এই স্লাইডটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি, এই স্লাইডটা আপনারা এই সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান অবশ্যই MSGS লিখে বলবেন, এ বিষয়ে বিস্তারিত আমি বলেছি। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। শুভরাত্রি।